আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে অপরিহার্যতা, এটা কোনো অবস্থাতেই মাইনাস করা যাচ্ছে না। আর রাজনীতির যে আলোচনা, নেতৃত্বের যে আলোচনা, সেই আলোচনায় শেখ হাসিনাকেও মাইনাস করা যাচ্ছে না। ফলে ঘুরে ফিরে যত রাজনীতির আলোচনাই হচ্ছে, সেই আলোচনাতে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি আসছে, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ আসছে, কিন্তু আওয়ামী লীগ ভার্সেস জামাত, জামাত ভার্সেস এনসিপি, এই জিনিসগুলো আসছে না। ফলে কি হলো, বিএনপি, এনসিপি, জামাত, এদের সবাইকে মানুষজন মনে করছে যে এরা হলো মুদ্রার এপিঠ, কিংবা নদীর এক তীর। এক তীরের যেমন বসতি রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, কিংবা একই পরিবারে ভাই ব্রাদার রয়েছে, যে কোনো কারণে একটু ভিন্ন হয়ে আছে। ঠিক ওই রকম এখন বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, মোরালেস তাদের সবার মধ্যে একটা হৃদয় মাছের সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরের জড়োয়া ভাই। আর সীমান্তের ওপারে বলেন, জেলখানাতে বলেন, পদ্মা নদীর ওপারে বলেন, পর্দার আড়ালে বলেন, যে রাজনৈতিক শক্তিটি, সেই রাজনৈতিক শক্তিটি হলো আওয়ামী লীগ এবং তার সঙ্গে তার সহযোগী সংগঠন, এবং একই সঙ্গে তার যে সকল রাজনৈতিক মিত্র ছিল, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, এরপর হেফাজতের একটা বিরাট অংশ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামীপন্থী, আওয়ামী লীগ জমানাতে যারা আমি এবং মামুদের সরকার, যারা গৃহপালিত বিরোধী দল, হোয়াট এভার মেবি, যে কথাই বলেন না কেন, ওটা আর একটা ব্লকের মধ্যে রয়ে গেছে। ফলে কি হলো, যেমন আপনি একটা ঘরের মধ্যে আছেন, চারিদিকে আবদ্ধ, কিন্তু ঘরের অপর প্রান্তে আপনি জানেন যে সাপ আছে, ব্যাঙ আছে, বেজি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, ভূত আছে, জিন আছে, প্রেত আছে, কিন্তু আপনি কোনো ব্যারিয়ার তৈরি করতে পারছেন না। ফলে আপনি যেখানেই থাকেন না কেন, প্রতি মুহূর্তে মনে হবে এই এলো বুঝি, এই ধরলি বুঝি। কাজেই সেই আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি অনেক কিছু করবেন। একইভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবর্তমানে, মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ সম্পর্কে যে ভয় থাকতো, ভীতি থাকতো, তার চেয়ে শত শত গুণ বেশি ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা তৈরি হয়েছে পর্দার আড়ালে থাকা আওয়ামী লীগকে নিয়ে। এর ফলে কি হলো, সকল রাজনীতির আলোচনায় আওয়ামী লীগ কি আছে রাজনীতিতে? একদল বলছে আছে, আরেক দল বলছে নেই। আওয়ামী লীগ কি টিকে থাকবে? একদল বলছে টিকে থাকবে, আরেক দল বললো যে টিকে থাকার কি আছে, আওয়ামী লীগ তো আছেই, 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, এখানে টিকে থাকার কি আছে। আরেক দল নানা রকম তথ্য উপাত্ত হাজির করছে, না না না, এটা সম্ভবই নয়। ইতিহাসে যে সমস্ত রাজনৈতিক দল গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে, তারা মানবজাতির ইতিহাসে কোনো দিন ফিরে আসে নাই। তো এই সমস্ত যে সমস্ত লোকজন ইতিহাসের কথা বলেন, কিছু কিছু হলে ইতিহাসে এটা হয়নি, এটা হয়নি, সারা দুনিয়ার এরকম নজির নাই। তাদেরকে যদি বলা হয় বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ইতিহাস বলেন, নীলফামারীর ইতিহাস বলেন, তারা বলতে পারবে না, কিন্তু দুনিয়ার ইতিহাস তারা জানেন। তাদেরকে যদি বলা হয় সারা দুনিয়ার ইতিহাস তারা জানে, কিন্তু বাংলাদেশে যদি বলা হয় 1935 সনের ভারত শাসন আইন সম্পর্কে একটু বলেন তো, আপনারা যদি বলেন যে মার্লে মিশন সম্পর্কে কিছু বলেন তো, ক্রিপস মিশন সম্পর্কে কিছু বলেন তো, কিচ্ছু বলতে পারবে না, কিছু বলতেই পারবে না। এক লোক দেখা গেল যে আমি মাঝে মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত বলি, তো সংগতির কারণ হলো কি, যে উচ্চারণ, আরবি উচ্চারণ যেটা আছে আমাদের দেশে, যে আরবি উচ্চারণ হয় মেইনলি হলো কয়েকটি আরবি শব্দ আছে, যেমন বাংলাতে আমরা চাঁদ বলি, চাঁদ, বা দীর্ঘই, রস্বরী দীর্ঘরি। তো এই শব্দগুলোর উচ্চারণ করে পরিশুদ্ধ বাংলায় কথা বলে এইরকম লোক আপনি পাবেন না। আচ্ছা, কিন্তু এই বাংলা ব্যাকরণটা যদি আপনি জার্মানির কোনো লোককে বলেন বা আমেরিকার কোনো লোককে বলেন, সে কিন্তু পরিশুদ্ধভাবে, তাকে যদি আপনি একবার শিখিয়ে দেন চাঁদ, সে জানো 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 আজকে আকাশে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, এইভাবে বলে আপনি হাসতে হাসতে মরে যাবেন। কিন্তু আমরা বাঙালিরা কখনোই কিন্তু এই ভাষায় কথা বলি না। এখন
সেই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমাদের দেশে আরব দেশের লোকেরা এসছে। ওই সময় আমাদের দেশের লোকদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এইভাবে আইন উচ্চারণ করতে হবে, গাইন উচ্চারণ করতে হবে, আলিফ, ছোট আলিফ, বড় আলিফ, এই জিনিসগুলো করতে হবে। এখানে টান দিতে হবে। ওটাই উস্তাদদের মাধ্যমে বংশ পরম্পরায় ছিনা থেকে ছিনা চলে আসছে। এবং এই লাইনে যারা শিক্ষা গ্রহণ করছে তারা এই আরবি শিক্ষাটাকে মনে করে যে আল্লাহ স্বয়ং তাদেরকে শিখিয়েছে, এখানে নির্ভুল। পৃথিবীতে একমাত্র আরবিই হলো শ্রেষ্ঠতম ভাষা। আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো ভাষা নেই। কিয়ামতে আরবি ছাড়া আল্লাহ আরবিতে কথা বলবেন এবং দুনিয়ার সব মানুষ আরবিতে কথা বলবে। এই ধরনের কথাবার্তা সবাই প্রচার করেন। তো তাদের সামনে আপনি যদি কোনো কারণে যেইখানে হায়ের উচ্চারণ আলহামদুলিল্লাহ, এই যে হা, এইভাবে যদি নর্মালি বলেন আলহামদুলিল্লাহ, বলা হয় নাই। জান্নাতে যাইতে পারবা না, তুমি একমাত্র হায়ের উচ্চারণ করতে পারো না, আইনের উচ্চারণ করতে পারো না। তো এরকম কয়েকজন লোকজন আসলো, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা তোমরা তো বলো তো, এই যে তোমরা এইগুলো নিয়ে বাড়াবাড়ি করছো, 1400 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি যখন এলেন 570 খ্রিস্টাব্দে আরব দেশে আরবি হরফ বা বর্ণমালা কয়টা ছিল বলো তো? এখন সঙ্গে সঙ্গে মুখ হয়ে গেল। আমি বললাম যে এই যে তোমরা যে কথাগুলো বললো, আজকে যে কোরআন শরীফটা লেখা হচ্ছে, এটা কত খ্রিস্টাব্দে এই প্রথম এই বর্তমান যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা ছিল বা এই ফরম্যাটটা মানে তৈরি হয়েছে, বলতে পারবে না। এরকম অনেক কিছু আছে আমাদের দেশে, যেমন আওয়ামী লীগ ফিরে আসবে না, ওটা আসবে না, ওটা আসবে না, রাজ্যের দুনিয়ার ইতিহাস সব নিয়ে আসলো। কিন্তু যে ইতিহাসটা তাদের জানা দরকার, যে বিষয়টি তাদের জানা দরকার, যে একটা মানুষের রাজনীতির যে বোধ, বুদ্ধি কেন এবং কিভাবে আসে, কেন একটা মানুষ আওয়ামী লীগ করে, কেন একটা মানুষ জামাত করে, কেন একটা মানুষ এনসিপি করে, এই যে ডিফারেন্ট যে তার চিন্তা, ফিলসফি, এটা মানুষের হৃদয়, মন, মস্তিষ্ক থেকে কেন এবং কিভাবে আসে, এই জিনিসটা আমি আজ পর্যন্ত কারোর সাথে আলাপ করে, যাদের সাথে আলাপ করছি, কেউ বলতেই পারে না। জানি এই ধরনের একটা প্রশ্ন যে আপনি আওয়ামী লীগ কেন করেন, বলেন আওয়ামী লীগ যখন করেন তখন আপনার মস্তিষ্কের মধ্যে কি ধরনের, যাকে বলা হয় রসায়ন হয়, তারপর বিএনপির কথা শুনলে আপনার মস্তিষ্কের মধ্যে কী ধরনের রস পড়ে, চোখের কী সমস্যা হয়, পর্দা কীভাবে নাচে, এই কথা বললে চিন্তা করে যে এটা বেকুব, এই ধরনের একটা প্রশ্ন হলো। বিএনপির কথা শুনলে আওয়ামী লীগের লোকজনের রাগ হবে, আওয়ামী লীগের কথা শুনলে বিএনপির লোকজনের রাগ হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যে মনস্তাত্ত্বিক, সাইকোলজি, বিজ্ঞান, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, এবং এটার ভিত্তিতেই ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা রাজনীতির ময়দানে বক্তব্য দেই, আমরা প্রায় সবাই এই বিষয়গুলো জানি না। না জানার কারণে এই কোনোদিন আওয়ামী লীগের লোকজন বলতো তারেক রহমান মরে গেলেও বাংলাদেশে আসতে পারবে না, বিএনপি শেষ, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। এখন বিএনপি, তারেক রহমান কেন ক্ষমতায় বলেন? আওয়ামী লীগ কোথায়? যে কারণে তারেক রহমান ক্ষমতায়, একই কারণে ভবিষ্যতে শেখ হাসিনা ক্ষমতায় আসবে, এবং একই কারণে ভবিষ্যতে জয়, পুতুল, ববি এরাও ফিরে আসবে। এবং এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার কারণে আপনি চিন্তা করেন কত হাজার বছর আগে মুসা নবীর জমানাতে যে ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরেছে, সেই লাশ, কঙ্কালটি ফ্রান্স আনবে মিশর থেকে পরীক্ষা করার জন্য, জাস্ট একটা ল্যাবরেটরি টেস্ট। কিন্তু মিশর বলছে যে নো, তোমরা আমাদের দেশের রাজাকে নিচ্ছ, ইতিহাসের সবচেয়ে সেরা রাজাকে নিচ্ছ, ফেরাউন রামসিস দ্য গ্রেট। কাজেই তাকে অভ্যর্থনা জানাতে হলে তোমাদের এয়ারপোর্টে এসে তোমাদের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা, ফ্রান্সের প্রেসিডেন্ট, তাকে রিসিভ করতে হবে। রাজুকেও সেলুট দিয়ে, রয়্যাল গার্ড দিয়ে তাকে গ্রহণ করতে হবে, এবং তাকে আবার সেই রয়্যাল গার্ড দিয়ে মিশরে পাঠাতে হবে। এটা যদি রাজি হও তাহলে মিশর পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। ফ্রান্স রাজি হয়েছে এবং সেই ঘটনা ঘটেছে, এবং আমি নিজে সেই দৃশ্য, ভিডিও ফুটেজ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এই কাজ মিশর কেন করলো? একটা কঙ্কালের সাথেও তার রাজকীয় ব্যবহার করতে হবে। এই যে আনুগত্য, আমরা বাংলাদেশে বসে মানে ফেরাউনকে এত গালাগালি করি। আমি যখন প্রথম মিশরে গেলাম ওদের স্টেট গেস্ট হিসাবে, এয়ারপোর্টে আমাকে যে রিসিভ করতে এলো, আমি তাকে সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমাদের
মহাকালের ইতিহাসে তোমরা সবচেয়ে ফাদার অফ নেশন বলো বা যাকে সবচেয়ে বড় রাজা মনে করো, সম্রাট মনে করো, হুইজ হি, কে সে বলল রামসিস দ্য গ্রেট, ফেরাউন রামসিস দ্য গ্রেট। একটু বুঝেন যে আমরা যে গালাগালি করি ওরা তাকে জাতির পিতা হিসেবে মান্য করে। তো অথচ সেই মিশরে যে তেলাওয়াতের যে প্রথা, আজকে যে আমরা আধুনিক তেলাওয়াত করি, এটা মিশরে শুরু হয়েছিল। সেই তেলাওয়াত, ফেরাউনের দেশে সেই তেলাওয়াত নিয়ে আমরা এই দুনিয়াতে কাণ্ড কারখানা করে ফেলি। এখানে হাত কেন বাঁধলাম না, এখানে টান কেন দিলাম না, এখানে গুজু কেন হলাম না। এই হলো আমাদের বাঙালির অবস্থা। এনিওয়ে, যেটা বললাম, রাজনীতিতে আওয়ামী লীগের যে উপস্থিতি, এটি বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য এবং আগামী রাজনীতি যে আগামী রাজনীতির যে একটা স্থিতি, আকার এবং আকৃতি, এ পুরোটাই নির্ভর করছে আওয়ামী লীগের উপরে। টুডে অর টুমরো, এই যে পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের মধ্যে মানে ভিতর কি হচ্ছে জানি না, বাইরে থেকে সবাই বলছে এটা হলো মানে আমি এবং মামুদের পার্লামেন্ট। এখানে যে বিরোধী দল যারা আছে এরা সব সাজানো গোছানো মেকি, এরা সবাই একই ভাষায় কথা বলে এবং একটা সমঝোতার পার্লামেন্ট। এবং খোদ পার্লামেন্টে যারা সংসদ সদস্য আছেন, সরকারি দলের আছেন, বিরোধী দলের আছেন, তারাও ঠিক একই অভিযোগ করছেন যে এখানে যা কিছু হচ্ছে মেকি, মক পার্লামেন্ট হচ্ছে, একটা সাজানো গোছানো পার্লামেন্ট হচ্ছে। এটা যে কোনো সময় বুমেরাং হতে পারে যে কোনো পক্ষের জন্য। যারা বিরোধী দলে আছেন তারা প্রচণ্ড রকম ইমেজ সংকটে পড়ছেন এবং সেই ইমেজ সংকট কাটানোর জন্য তারা নানা রকম আবল তাবল কথা বলছেন। সরকার বিরোধী, আজ ফাটিয়ে ফেলেঙ্গা, কাল ফাটিয়ে ফেলেঙ্গা, মেরে ফেলেঙ্গা, রাস্তা কাঁপায়েঙ্গা, তারপর গণভ্যুত্থান করেঙ্গা, বিপ্লব করেঙ্গা, ছুঁড়ে ফেলে দেঙ্গা, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলছে। পাবলিক বলছে মোনাফেক, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তো বুঝেন ব্যাপারটা। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে রাজনীতির যে ভারসাম্য, সেই ভারসাম্য বা নদীর পানিতে যে মিষ্টি পানি থাকে, সমুদ্রে যে লবণাক্ত পানি থাকে এবং উভয়ের মধ্যে মিষ্টি পানি এবং লবণাক্ত পানির মধ্যে একটা সীমারেখা থাকে। সেই সীমারেখা ভঙ্গ হয়ে যায় কখন? যখন উজান থেকে পানি না আসে, ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, তখন সমুদ্রের পানি এসে চাঁদপুর পর্যন্ত চলে আসে। বঙ্গোপসাগরের পানি চাঁদপুর পর্যন্ত চলে এসে সমস্ত নদীর উপকূলের ভূমিকে তারা লবণাক্ত করে ফেলে। ফল ফলাদি সব নষ্ট হয়ে যায়, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায় এবং যাচ্ছে। ফলে কি হলো, আমরা এই যে লড়াই করছি, যুদ্ধ করছি, সারা দুনিয়াতে এখন পানির জন্য সবাই হাহাকার করছে, যুদ্ধ করছে, এই ফ্লোটা ঠিক রাখতে চাচ্ছে। তো পদ্মা নদীর, ব্রহ্মপুত্র নদীর, বিভিন্ন নদ নদীর, তিস্তা, এর যে উজান থেকে যেন পানির প্রবাহটা ঠিক আসে এবং আমরা যেন লবণাক্তের হাত থেকে বাঁচি, মরুকরণের হাত থেকে বাঁচি। একটা সময় সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সভ্যতার পাদভূমি ছিল। নদী ছিল, সমুদ্র ছিল, জনবসতি ছিল, রাজা ছিল, বাদশা ছিল, সব ছিল। এখন সেটা পুরো মরুভূমি। একইভাবে এখন বাংলাদেশ যেভাবে পড়েছে, আগামী দিনে বাংলাদেশ যদি এটা মরুভূমি হয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না। সুন্দরবনের কোনো অস্তিত্ব থাকবে না, যেভাবে আগে একসময় সুন্দরবনের অস্তিত্ব ছিল না। তো রাজনীতিতেও তদ্রূপ ভারসাম্য দরকার। ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আর রাজনীতি থাকবে না। এটা সকলের জন্য মারাত্মক ব্যর্থতা। আর তারই প্রেক্ষিতে ঘুরে ফিরে বারবার শুধু এই যে রাজনীতির যে ভারসাম্য, এক পক্ষে বিএনপি, জামাত, এনসিপি এবং এদের মধ্যে যে সখ্যতা, বিএনপি জামাতের সাথে সখ্যতা দীর্ঘদিনের, এনসিপির সাথে জামাতের সখ্যতা সাম্প্রতিককালের, আর তারা সবাই মিলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, ম্যাটিকুলাস ডিজাইন করেছে, আন্দোলন, লড়াই, সংগ্রামে নানা রকম গোপন সলা পরামর্শ করেছে। একে অপরের জায়গা পর্যন্ত এদের মুখস্থ। কাজেই সেখানে দাঁড়িয়ে বিরোধ হয় না। যে বিরোধ হয় সেটা হলো অভিনয় হয় এবং সেই অভিনয় দীর্ঘদিন চালানো যাবে না। এর ফলে কি হলো, যে শূন্যতা, আকাশে বাতাসে রাজনীতির শূন্যতা, সেই শূন্যতায় প্রতিপক্ষ হিসেবে বারবার শেখ হাসিনার নাম আসছে, বারবার আওয়ামী লীগের নাম আসছে। এখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না,
বেঁচে থাকবে কি থাকবে না এটা তো প্রকৃতির উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করছে। আওয়ামী লীগ টিকে থাকতে পারবে কি পারবে না, আসবে কি আসবে না, এটাও প্রকৃতির উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করছে। ম্যাটার অফ সার্ভাইভাল। এই পৃথিবীতে ১০ কোটি বছর আগেও মানুষ ছিল। ১০ কোটি বছর আগে মানুষ ছিল। ইভাল নোয়া হারারির একটা সাম্প্রতিক যেটা বিখ্যাত বই, যে এই মানুষের মধ্যে শত, শত প্রজাতি ছিল। এখন বিভিন্ন রকম প্রজাতি আছে, অন্যান্য প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে প্রজাতি ছিল। এত প্রজাতিকে পিছনে ফেলে কেন আজকের আমরা এই প্রজাতিটি টিকে রইলাম এখন পর্যন্ত? এটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। ইভেন বিজ্ঞান যেটা বলেছে যে আমরা যখন ইরেকশন হয়, বীর্যপাত হয়, তখন মেয়েদের যোনি পথ থেকে সেই পুরুষের যে বীর্য জরায়ুর পথে ছুটতে থাকে কত বিলিয়ন, মানে বিলিয়ন বিলিয়ন যাকে বলা হয়, সেই শুক্রাণু ছুটতে থাকে জরায়ুর দিকে, সবাইকে পরাজিত করে। যে আমরা যারা বেঁচেছি, একটা মাত্র শুক্রাণু সেখানে ঢুকতে পারে জরায়ুর মধ্যে, আর জরায়ুর মধ্যে যেই ঢুকে যায় জরায়ু বন্ধ হয়ে যায়, বাকি শুক্রাণুগুলো অকেজ হয়ে যায়, মরে যায়, আও মাও করে চিৎকার করে মরে যায়। আর ওটার সঙ্গে ডিম্বাণু সেই একত্র হয়ে এরপরে মানবের ভ্রণ তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়। তো বোঝার চেষ্টা করেন আমাদের জন্মই হয়েছে প্রতিযোগিতার মাধ্যমে, দৌড়ের মাধ্যমে। তো এখানে জীবনটাও দৌড়ের উপর থাকতে হবে, প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে। এখানে আরাম আয়েশ করতে গেলেই সমস্যা হয়ে যাবে। ফলে এই যে রাজনীতিতে এখন যারা আরাম এবং আয়েশের স্বপ্ন দেখেছেন, তাদের পরিণতি ওই আওয়ামী লীগের মতো হবে। আওয়ামী লীগও কিন্তু এরকমভাবে সেই ২০১৪ পর থেকে বা ১৬ পর থেকে তারা এই আরাম আয়েশের কথা চিন্তা করেছে। প্রতিদিনবিহীন একটি রাজনীতির অঙ্গন তৈরি করার চেষ্টা করেছে, এবং সেই অর্থে শেখ হাসিনা যদি সফলতা ধরেন, আইয়ুব খানের সফলতার চেয়েও বেশি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি কিন্তু সাস্টেইন করতে পারেননি।